নমস্কার, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। ইসলামাবাদে এই মুহূর্তে চরম আতঙ্ক। রাতের ঘুম উড়ে গেছে পাকিস্তানের হাই কমান্ডের। না, ভারত কোনো বর্ডার ক্রস করেনি, ভারতীয় সেনাবাহিনী কোনো গোলাবর্ষণ করেনি বা নতুন করে কোনো সার্জিক্যাল স্ট্রাইকও হয়নি। কিন্তু তা সত্ত্বেও বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে একটা দেশ ভেতর থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আজ পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে খোদ তাদেরই জনগণ। যে কাশ্মীরকে তারা বছরের পর বছর ধরে নিজেদের বলে দাবি করে এসেছে, আজ সেই পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা পিওকে এর সাধারণ মানুষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমরা আর পাকিস্তানের সাথে থাকতে চাই না, আমরা ভারতের সাথে যুক্ত হতে চাই। আজকের দিনে দাঁড়িয়ে এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা একটা ম্যাসিভ রেভেলিয়ন। সাধারণ মানুষ আজ বর্ডারের দিকে অর্থাৎ জিরো পয়েন্টের দিকে হাঁটা শুরু করেছে। তাদের একটাই দাবি, ইসলামাবাদ পুরোপুরি ফেল করেছে আর এখন তারা সরাসরি ভারতের সাথে ডিল করবে। কিন্তু কেন এমনটা হচ্ছে? কেন একটা দেশের সাধারণ মানুষ যারা এতদিন ধরে ব্রেন ওয়াশের শিকার ছিল, তারা হঠাৎ করে পাকিস্তানের এই ডিপ স্টেটের বিরুদ্ধে রুখে দাঁড়ালো? যে পাকিস্তান আর্মিকে একদিন তারা রক্ষাকর্তা মানত, আজ কেন তাদের দিকেই বন্দুক ঘোরাতে চাইছে সাধারণ মানুষ? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের ন্যাশনাল সিকিউরিটি বা ফরেন পলিসি কিভাবে কোনো রকম যুদ্ধ ছাড়াই এত বড় একটা জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক দিল? আজকের ভিডিওতে আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই একটা ডিটেলড অ্যানালিসিস করব। আমরা দেখব কিভাবে ভারতের বর্তমান সরকার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এক সুদূরপ্রসারী প্ল্যান আজ বাস্তবে রূপ নিচ্ছে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই অ্যানালিসিসে আমরা এমন কিছু গ্রাউন্ড রিয়েলিটি নিয়ে কথা বলবো যা হয়তো মেইন স্ট্রিম মিডিয়া সেভাবে কভার করছে না। প্রথমে আসি পিওকে বা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বর্তমান পরিস্থিতিতে। গত কয়েক সপ্তাহ ধরে সেখানে যা চলছে সেটাকে কোনো সাধারণ প্রোটেস্ট বলা যাবে না, এটা একটা পূর্ণাঙ্গ সিভিল আপরাইজিং। এই নিউজ আর্টিকেলের হেডলাইনটা একবার দেখুন। এখানে স্পষ্ট বলা হচ্ছে যে পিওকের সাধারণ মানুষ পাকিস্তানের শাসনকে পুরোপুরি বয়কট করেছে। কেন করেছে? কারণ তাদের বেঁচে থাকার জন্য যে ন্যূনতম বেসিক নিডস বা মৌলিক চাহিদাগুলো দরকার, পাকিস্তান সরকার সেটা দিতেও ব্যর্থ। আজ সেখানে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃত্বে পুরো রিজিয়ন প্যারালাইসিস হয়ে গিয়েছে। আপনি জানলে অবাক হবেন, এই মানুষগুলো কোনো বড় হাইওয়ে, এয়ারপোর্ট বা মাল্টি স্পেশালিটি হসপিটাল চাইছে না। তারা রাস্তায় নেমেছে শুধুমাত্র তিনটে জিনিসের জন্য: সস্তা আটা, পানীয় জল এবং বিদ্যুৎ। পাকিস্তান আর্মি ভেবেছিল তারা যদি এই অঞ্চলগুলোর সাপ্লাই চেন বন্ধ করে দেয়, ইন্টারনেট শাটডাউন করে দেয়, তাহলে মানুষ ভয় পেয়ে ঘরে ঢুকে যাবে। কিন্তু ফল হয়েছে ঠিক উল্টো। এই ভিসকাস ব্লকেড বা অবরোধের পরেও মানুষ পিছু হটেনি। মহিলারা, ছোট ছোট বাচ্চারা আজ বর্ডারের কাছে এসে দাঁড়িয়েছে। তারা বলছে, আমাদের তোমাদের দেওয়া আটা বা বিদ্যুৎ দরকার নেই, আমরা লাইন অফ কন্ট্রোলের ওপারে ভারতের সাথে যাব। ভারতের কাশ্মীরের মানুষ আজ কত শান্তিতে আছে, তাদের ইকোনমি কতটা স্ট্রং, আর আমরা যেখানে একবেলা খাবারের জন্য লড়াই করছি। যখন ভারত সরকার 370 ধারা বাতিল করেছিল, তখন এই পাকিস্তানি সারা বিশ্বজুড়ে ইউনাইটেড নেশনসে গিয়ে চিৎকার করেছিল যে কাশ্মীরে নাকি হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। আর আজ যখন পিওকেতে ইন্টারনেট বন্ধ, যখন সাধারণ মানুষের ওপর পাকিস্তান আর্মি টিয়ার গ্যাস ছুটছে, গুলি চালাচ্ছে, তখন সারা বিশ্ব চুপ। কারণ সবাই জানে পাকিস্তানের এই মিলিটারি এস্টাবলিশমেন্ট আজ একটা মাফিয়া বা কার্টেলের মতো কাজ করছে। এরা রক্ষক নয়, এরা ভক্ষক। আর সেখানকার মানুষ আজ সেটা খুব ভালো করে বুঝে গেছে। এবার আসি ভারতের স্ট্র্যাটেজিতে। একটা সময় ছিল যখন পাকিস্তান ভারতকে কথায় কথায় যুদ্ধের হুমকি দিত, কিন্তু আজ গেম পুরোপুরি পাল্টে গেছে। আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ থেকে কিছুদিন আগেই প্রকাশ্যে একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, পিওকে আমাদের অংশ, এবং খুব শীঘ্রই এমন একটা দিন আসবে যখন সেখানকার মানুষ নিজেরাই ভারতের সাথে যুক্ত হওয়ার দাবি তুলবে। এর জন্য ভারতকে কোনো ফোর্স বা সামরিক শক্তি ব্যবহার করতে হবে না। আজকের পরিস্থিতি মিলিয়ে দেখুন, সেই কথাটা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। এটা কোনো জাদুমন্ত্র নয়, এটা হলো ভারতের নিখুঁত জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি। বর্তমান ভারত সরকার এবং আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল খুব ভালো করেই জানতেন যে পাকিস্তানকে ধ্বংস করার জন্য কোনো ডাইরেক্ট মিলিটারি কনফ্লিক্ট বা যুদ্ধের দরকার নেই। পাকিস্তান এমন একটা দেশ
যার জন্মই হয়েছিল একটা ভ্রান্ত আইডিওলজির উপর ভিত্তি করে। এদের শুধু ইকোনমিক্যালি এবং ডিপ্লোম্যাটিক্যালি আইসোলেট করে দাও, এরা নিজেদের ভারেই নিজেরা ভেঙে পড়বে। আজ সেটাই হচ্ছে। পাকিস্তান বছরের পর বছর ধরে ভারতের বিরুদ্ধে প্রক্সি ওয়ার চালিয়েছে, টেরোরিজমকে প্রমোট করেছে। তারা ভেবেছিল ভারতের বর্ডারকে সবসময় অশান্ত রাখবে, কিন্তু আজ সেই প্রক্সি ওয়ার তাদের দিকেই ব্যাকফায়ার করেছে। সেখানকার সাধারণ মানুষ, এমনকি লোকাল নেতারাও আজ গ্লোবাল মিডিয়ার সামনে প্রকাশ্যে স্বীকার করছে যে পাকিস্তান আর্মি তাদের হাতে জোর করে বন্দুক তুলে দিয়েছিল ভারতের বিরুদ্ধে লড়ার জন্য। কিন্তু আজ সেই মানুষগুলোই বলছে যে এই বন্দুকের মুখ এবার ভারতের দিকে নয়, ঘুরবে ইসলামাবাদ এবং পাকিস্তান আর্মির দিকে। কারণ তারা বুঝতে পেরেছে যে ভারত আজ একটা গ্লোবাল সুপার পাওয়ার। ভারতের ইকোনমি রকেটের গতিতে এগোচ্ছে, আর অন্যদিকে পাকিস্তান আজ একটা ব্যাংক্রাফট বা দেউলিয়া রাষ্ট্র। পেটে যখন খিদে থাকে তখন আর ফেক প্রোপাগান্ডা কাজ করে না। তাই পিওকের মানুষ আজ প্রকাশ্যে বলছে পাকিস্তান যদি তাদের খাবার দেয়ও তারা সেটা নেবে না, তারা ভারতের সাথে ডাইরেক্ট ডিল করবে। এটা ভারতের ন্যাশনাল সিকিউরিটি এবং ফরেন পলিসির একটা বিশাল বড় জয়। পাকিস্তানের সমস্যা শুধু পিওকেতে সীমাবদ্ধ নেই। আপনি যদি ম্যাপের দিকে তাকান তাহলে দেখবেন পুরো পাকিস্তান জুড়ে আজ একটা জিওগ্রাফিক্যাল এবং পলিটিক্যাল ফ্র্যাকচারিং শুরু হয়েছে। খাইবার পাখতুনখোয়া থেকে শুরু করে সিন্ধ, আর সবচেয়ে বড় কথা বালুচিস্তান। আজ বালুচিস্তানের পরিস্থিতি একটা ওয়ার জোনের মতো হয়ে দাঁড়িয়েছে। এই আর্টিকেলটা লক্ষ্য করুন। বালুচিস্তানের মানুষ আজ শুধুমাত্র পাকিস্তানে নয়, লন্ডনের মতো জায়গাতেও আন্তর্জাতিক স্তরে প্রতিবাদ জানাচ্ছে। কেন? কারণ পাকিস্তান আর্মি বালুচিস্তানে যা করছে সেটা মানবতার চরম লঙ্ঘন। বালুচিস্তান হলো প্রকৃতির সম্পদে ভরপুর একটা জায়গা, অথচ সেখানকার মানুষ আজ সবচেয়ে বেশি গরিব। সেখানকার সাধারণ সমাজকর্মী, ছাত্র, উকিল থেকে শুরু করে সাধারণ মানুষ আজ রাস্তায়। দিনের পর দিন সেখানে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা বিনা বিচারে মানুষকে গুম করে দেওয়া হচ্ছে। এখন অনেক পরিবার আছে যাদের বাবা বা ভাইকে পাকিস্তান আর্মি আজ থেকে 15 থেকে 17 বছর আগে তুলে নিয়ে গিয়েছিল। তারা আজও জানে না তাদের প্রিয়জন বেঁচে আছে কিনা, নাকি মারা গেছে। তাদের একটাই দাবি, হয় তাদের ফেরত দাও, না হয় তাদের ডেথ সার্টিফিকেট দাও। যখন একটা দেশের সিকিউরিটি ফোর্স নিজেদের নাগরিকদের সাথে এমন অমানবিক আচরণ করে তখন সেই দেশের পতন কেউ আটকাতে পারে না। বালুচিস্তানের মানুষ এখন আর পাকিস্তানের সাথে কোনো রকম আলোচনা করতে রাজি নয়। তারা স্বাধীনতা চায়। তারা বুঝতে পেরেছে যে টু নেশন থিওরি বা ধর্মের ভিত্তিতে দেশভাগের যে গল্প তাদের শোনানো হয়েছিল সেটা সম্পূর্ণ ভুয়ো। আর এই পুরো সুযোগটা কিন্তু ভারতের পক্ষে যাচ্ছে। যখন একটা শত্রু দেশের ভেতরেই মাল্টি ফ্রন্ট সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ শুরু হয়ে যায় তখন বুঝতে হবে ভারতের ইন্টেলিজেন্স এবং ডিপ্লোমেসি ফুল ফ্লোতে কাজ করছে। একটা সময় ছিল যখন পাকিস্তান বিপদে পড়লেই মধ্যপ্রাচ্যের দেশগুলো বা ওয়েস্টার্ন পাওয়ারগুলো তাদের বাঁচানোর জন্য ছুটে আসতো, ফান্ডিং দিত, লোন দিত। কিন্তু আজ গ্লোবাল জিওপলিটিক্সে ভারতের অবস্থান এতটাই মজবুত যে পাকিস্তানের সেই ট্র্যাডিশনাল মিত্র দেশগুলোও আজ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজকের দিনে ইউএই বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ, যারা একসময় পাকিস্তানের খুব কাছের ছিল, তারা আজ ভারতের স্ট্র্যাটেজিক পার্টনার। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের মাটিতে ভারতের বিরুদ্ধে কোনো রকম সন্ত্রাসবাদী কার্যকলাপ তারা বরদাস্ত করবে না। অর্থাৎ টেররিজমের যে ইকোসিস্টেম বা নেটওয়ার্ক পাকিস্তান তৈরি করেছিল সেটা আজ সিস্টেমেটিক্যালি ধ্বংস হয়ে যাচ্ছে। পাকিস্তানের স্পন্সরাররা তাদের পরিত্যাগ করছে। IMF থেকে লোন নেওয়ার জন্য তাদের আজ ভিক্ষে করতে হচ্ছে। দেশে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের জীবন ধারণ করা অসম্ভব হয়ে পড়েছে। আর ঠিক এই ফ্রাস্ট্রেশন থেকেই মানুষ আজ বিদ্রোহ করছে। আগে পাকিস্তান নিজেদেরকে আরব বা তুর্কিদের বংশধর বলে দাবি করত, কিন্তু আজ যখন তারা দেখছে যে আরবরাই তাদের পাত্তা দিচ্ছে না, তখন তারা নতুন সুর ধরেছে। এখন তারা বলছে তারা নাকি সিন্ধু সভ্যতার বা ইন্দাস ভ্যালির আসল বংশধর। অর্থাৎ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এখন তারা সেই ভারতের ইতিহাসকেই আঁকড়ে ধরতে চাইছে। কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না, কারণ তাদের মুখোশ সারা বিশ্বের সামনে খুলে গেছে। তাহলে এই সব কিছু শেষ কোথায়? দ্য এন্ড গেম হ্যাজ অ্যারাইভড। ভারত খুব শান্তভাবে, অত্যন্ত সুকৌশলে তার কাজ করে যাচ্ছে। আমরা কোনো সামরিক আগ্রাসন দেখাচ্ছি না, কিন্তু পাকিস্তানের ভেতরের এই ন্যাচারাল ডিভিশন বা বিভাজন আজ একটা বাস্তব সত্যি। সিন্ধ, বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং পিওকে, এই সবগুলো আজ
একে অপরের থেকে আলাদা হয়ে যেতে চাইছে। আমার নিজস্ব অ্যানালিসিস এবং এই সমস্ত জিওপলিটিক্যাল ইভেন্টগুলো দেখে মনে হচ্ছে 2026 সাল শেষ হওয়ার আগেই আমরা এই উপমহাসাগরে একটা বড় ম্যাপ পরিবর্তন দেখতে পাবো। পাকিস্তান নিজেদের কর্মফলেই আজ টুকরো টুকরো হওয়ার দিকে এগোচ্ছে, আর পিওকে যা ভারতের অবিচ্ছেদ্য অংশ সেটা খুব শীঘ্রই তার আসল জায়গায় ফিরে আসবে এবং রাজনাথ সিং যা বলেছিলেন সেটাই সত্যি হবে। এর জন্য আমাদের হয়তো একটা গুলিও খরচ করতে হবে না। আজকের এই জিওপলিটিক্যাল অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এই সাপোর্ট আমাকে আরও গভীরে গিয়ে রিসার্চ করতে সাহায্য করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো অদ্ভুত অথচ বাস্তব বিশ্লেষণ নিয়ে। আমি সুশোভন, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।